শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি না। জুলাই যোদ্ধা ওসমান হাদির মৃত্যুতে কাঁদছে গোটা দেশ, কিন্তু খুবই কম মানুষই জানে মৃত্যুর কয়েকদিন আগে তিনি তার মায়ের কাছে জীবনের শেষ 3টি ইচ্ছার কথা বলেছিলেন। আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। প্রথম 2টি ইচ্ছা ছিল অত্যন্ত সাধারণ, একটি সাধারণ কফিন আর একটি সাধারণ কবর, কিন্তু তৃতীয় ইচ্ছাটি ছিল ভীষণ কঠিন। এমন একটি ইচ্ছা যা শুনলে যে কেউ থমকে যাবে। আরো কষ্টের বিষয় হলো দাফনের দিনে ওসমান হাদির সেই শেষ ইচ্ছা পূরণ হয়নি। তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখবেন। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির সেই অপূর্ণ শেষ ইচ্ছাটি আসলে কি ছিল, আর আমরা কি পারবো সেই ইচ্ছা পূরণ করতে। ঘটনাটা কয়েকদিন আগের, খুবই সাধারণ একটি দিন। কোনো ক্যামেরা নেই, কোনো মাইক নেই, নেই কোনো জনসভা। মায়ের পাশে বসেছিলেন ওসমান হাদি। সেদিন তিনি ছিলেন না কোনো আন্দোলনের নেতা, না কোনো রাজপথের যোদ্ধা। তিনি ছিলেন শুধু একজন ছেলে যে তার মায়ের সাথে জীবনের কথা বলছিল। সেদিনই হাদি তার মাকে জানিয়েছিলেন নিজের শেষ ইচ্ছাগুলো। হাদি বলেছিলেন, হারাম খেয়ে আমি এত মোটা তাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে। খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আল্লাহর কাছে হাজির হব। এই কথাগুলো কোনো নাটক ছিল না, ছিল আত্মসম্মান, ছিল আত্মবিশ্বাস। তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছিলেন পার্থিব লোভ লালসা কখনো তাকে স্পর্শ করেনি, অন্যায় পথে অর্থ উপার্জনের নেশা তাকে গ্রাস করেনি কখনোই। সেই বিশ্বাস থেকেই তিনি বলতে পেরেছিলেন সেই যাত্রার জন্য একটি সাধারণ কফিনই তার জন্য যথেষ্ট। তার মানে কি আপনার জীবন ঝুঁকিতে আছে ভবিষ্যতে? অন্তত একদিনে 10টার বেশি নাম্বার থেকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে, ভিন্ন ভিন্ন 10টা নাম্বার থেকে। সেই 10টা নাম্বার সহ শাহবাগ থানায় জিডি করেছি, এরপর থেকে আর এর কোনো ইমপ্রুভমেন্ট পাই নাই। এই ইচ্ছাটি পূরণ হয়েছিল কোনো চকচকে আয়োজন নয়। সিঙ্গাপুর থেকে একটি সাধারণ কফিনে মাতৃভূমিতে ফিরিয়ে আনা হয় ওসমান হাদিকে। বিমানবন্দরে সেই কফিন গ্রহণ করতে গিয়ে আবেগে ভেঙে পড়েন জুলাইয়ের সহযোদ্ধারা। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে দেখা যায় কান্নায় ভেঙে পড়তে, চোখ মুছতে দেখা যায় ডাকসুর ভিপি সাদিক কায়েমকেও। তাদের চোখের জল যেন আবারও জ্বালিয়ে দেয় দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সেই অসমাপ্ত বিপ্লবের আগুন, যে বিপ্লব বুকে ধারণ করে রাজপথে দাঁড়িয়েছিলেন হাদি। ওসমান হাদি তার আরেকটি ইচ্ছার কথাও মাকে জানিয়েছিলেন। তিনি চেয়েছিলেন তার দাফন যেন তার বাবার কবরের পাশে হয়। ধর্মপ্রাণ ইমাম ও মাদ্রাসা শিক্ষক বাবার পাশে নিজের শেষ আশ্রয় চেয়েছিলেন এই তরুণ যোদ্ধা। মাত্র 33 বছরের জীবনে ফ্যাসিবাদ, স্বৈরাচার আর অপশাসনের ভীত কাঁপিয়ে দেওয়া এই মানুষটি শহরের দামি কবরস্থান চাননি। তিনি চেয়েছিলেন ঝালকাঠির নলছিটি উপজেলার নিজের ভিটার মাটি, যে মাটির আলো বাতাসে তিনি বড় হয়েছেন, যেখান থেকে উঠে এসে তিনি হয়েছিলেন রাজপথের সংগ্রামী। লড়াই শেষে সেখানেই চিরনিদ্রায় শুয়ে থাকতে চেয়েছিলেন তিনি। হাদির জীবন ও দর্শনের এটি ছিল আরেকটি অনুপ্রেরণাদায়ক দিক। তিনি শুধু একজন রাজনৈতিক কর্মী ছিলেন না, তিনি ছিলেন সাধারণ মানুষের একজন। সবসময় সাধারণ মানুষের কাতারে নিজেকে রেখেছেন, তাদের অধিকার আদায়ের কথা বলেছেন, ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন নির্ভয়ে। শৈশব ও কৈশোরে নেসারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনা করা হাদি ধর্মীয় আবেহে বড় হয়েছিলেন। সেই পরিবেশ থেকে তার মধ্যে গড়ে উঠেছিল নৈতিকতা, ন্যায়পরায়ণতা আর দুর্নীতির প্রতি সহজাত ঘৃণা। তাই তো জনতার অধিকারের প্রশ্নে তাকে সবসময় দেখা গেছে মিছিলের অগ্রভাগে, হাতে মশাল নিয়ে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওসমান হাদির সেই ইচ্ছা, দেশের বাড়ির মাটিতে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শুয়ে থাকার ইচ্ছা, তা পূরণ হয়নি। তার দাফন দেশের বাড়িতে হয়নি, আর এখানে রয়ে গেল ওসমান হাদির জীবনের সবথেকে বেদনাদায়ক অপূর্ণতা। বৃহৎ আবেগ ও আদর্শের কথা বিবেচনা করে ওসমান হাদির কবর খোঁড়া হয়েছে আরেক আজীবন বিপ্লবীর পাশে, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সান্নিধ্যে। পরিবারের সম্মতি ও ইচ্ছায় নিজের প্রিয় শিক্ষাঙ্গন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিরনিদ্রায় শুয়ে পড়েছেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক নতুন প্রতীক ওসমান হাদি। 20 ডিসেম্বর জুম্মার নামাজের পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় হাদির জানাজা। সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
কিন্তু সবকিছুকে ছাপিয়ে যায় সাধারণ মানুষের ঢল। সেই জনশ্রুতি বলে দিচ্ছিল কতটা জনপ্রিয় ছিলেন এই তরুণ নেতা, যিনি সংসদে প্রবেশ করে বাকি 299 জন সংসদ সদস্যের চোখে চোখ রেখে কথা বলার দুঃসাহস রাখতেন। জাতীয় পতাকায় মোড়ানো ওসমান হাদির লাশ যখন কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, চারপাশের পরিবেশ তখন এক শোকাতুর গাম্ভীর্যে ভরে ওঠে। বাতাসে ছিল নীরবতা, চোখে ছিল অশ্রু, আর হৃদয়ে ছিল এক অসমাপ্ত বিপ্লবের ভার। এবার শুনুন ওসমান হাদির তৃতীয় ইচ্ছাটির কথা। এটি শুনলে আপনি থমকে যাবেন। তার কথাগুলো বুকের ভেতর থেকে শেলের মতো বিঁধে যাবে। কয়েকদিন আগে এক জনসভায় ওসমান হাদি বলেছিলেন, যদি আমার বুকে অথবা মাথায় গুলি করা হয়, রাষ্ট্রের কাছে আমার শেষ চাওয়া যেন খুনিকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হয়। এই কথাটা কোনো ভবিষ্যৎবাণী ছিল না, ছিল তার বাস্তব উপলব্ধি। তিনি জানতেন ফ্যাসিবাদ বিরোধী যে ভাষা তিনি ব্যবহার করছেন, ন্যায়ের পক্ষে যে প্রশ্ন তুলছেন, তার মূল্য তাকে জীবন দিয়ে দিতে হতে পারে। তাই কথায়, আলোচনায়, এমনকি ফেসবুক স্ট্যাটাসেও বারবার মৃত্যু চিন্তার কথা প্রকাশ করেছিলেন তিনি। আর আশ্চর্যের বিষয় হলো, হাদির সেই উপলব্ধি বাস্তবে রূপ নিল। ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করা হয়। ঘাতকের নির্মম বুলেট ঠিক মাথা ভেদ করে চলে যায়। যেন কেউ নিশ্চিত করতে চেয়েছিল তিনি আর কখনো কথা বলতে না পারেন, আর কখনো রাষ্ট্রের ভিত নাড়িয়ে দেওয়া কোনো বিপ্লবের ডাক দিতে না পারেন। 12 ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার পুরান পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারি চালিত রিকশায় ছিলেন ওসমান হাদি। তাকে অনুসরণ করছিল একটা মোটরসাইকেল। বেলা প্রায় 2:30টার দিকে মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তি গুলি চালিয়ে পালায়। গুলিটি ওসমান হাদির ডান কানের পাশ দিয়ে ঢুকে মাথার অপর পাশ দিয়ে বের হয়ে যায়, যা তার ব্রেন স্ট্রেমে অপূরণীয় ক্ষতি করে। পুলিশি তদন্তে পরিষ্কার হয়ে গেছে, এই হত্যাকাণ্ড কোনো তাৎক্ষণিক ঘটনা ছিল না। এটি ছিল কয়েক মাস ধরে তৈরি করা এক সুপরিকল্পিত নীল নকশার বাস্তবায়ন। হামলাকারীরা ব্যবহার করেছিল উন্নত মানের 7.65 ক্যালিবারের পিস্তল, যা সাধারণত পেশাদার খুনিরাই ব্যবহার করে। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ, এরপর এভারকেয়ার হাসপাতাল, আর শেষ পর্যন্ত সিঙ্গাপুর। চিকিৎসার এই দীর্ঘ পথ পেরিয়েও শেষ পর্যন্ত থেমে যায় ওসমান হাদির জীবন সংগ্রাম। অবশেষে দীর্ঘ এক সপ্তাহের লড়াই শেষে হেরে যায় হাদির শরীর। 18 ডিসেম্বর সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে মহান রব তাকে শহীদ হিসেবে কবুল করে নেন। কিন্তু পার্থিব শরীর হেরে গেলেও হেরে যায়নি হাদির আদর্শ, হেরে যায়নি তার স্বপ্ন কিংবা সংগ্রাম। আর সেই কারণেই ওসমান হাদির মৃত্যুতে সমগ্র দেশ জুড়ে আশ্রে পড়েছে বিক্ষোভের ঢেউ। হত্যাকারীর বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে চলছে ছাত্র জনতার আন্দোলন। আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে জনতা হামলা করেছে প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠানগুলোর ওপরে। কিন্তু সবকিছুর মধ্যেও একটি প্রশ্নই সবচেয়ে বেশি কাঁদাচ্ছে দেশবাসীকে। এত বড় একটি হত্যাকাণ্ডের পরও আজ পর্যন্ত কেন ধরা পড়ল না খুনি? ঘটনাস্থলে ক্যামেরা ছিল, মানুষ ছিল, আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তবু ওসমান হাদিকে গুলি করে কিভাবে নির্বিঘ্নে পালিয়ে গেল ঘাতক এবং তার সহযোগী? হত্যাকাণ্ডের পরপরই আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান চালিয়ে 14 জনকে গ্রেফতার করেছে। কিন্তু মূল খুনি ফয়সাল করিম মাসুদ এখনও পলাতক। তদন্তে বেরিয়ে এসেছে ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় নেতা। হত্যাকাণ্ডের মাত্র 12 ঘন্টার মধ্যেই সে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়। এই পালানোর প্রক্রিয়ায় তাকে সহায়তা করেছিল সিমরন ডিউ এবং সঞ্জয় চিসিম নামের 2 জন মানব পাচারকারী, যাদের হালুয়াঘাট সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মাসুদের বাবা মা ও স্ত্রীকেও গ্রেফতার করে ইতিমধ্যে রিমান্ডে নেওয়া হয়েছে। কিন্তু মূল খুনিকে গ্রেফতার না করতে পারায় এর দায় প্রফেসর ইউনূসের সরকার কোনোভাবে এড়াতে পারে না। নলছিটির ছোট্ট যে ছেলেটি ভারতের আধিপত্যবাদকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অনেকের রাতের ঘুম হারাম করে দিয়েছিল, তার খুনিকে আশ্রয় দিয়েছে ভারত। এমন ধারণায় আরো ক্ষুব্ধ হয়ে উঠেছে বাংলাদেশের জনগণ। ওসমান হাদি চলে গেছেন, কিন্তু তার তৃতীয় ইচ্ছাটি এখনো বেঁচে আছে। রাষ্ট্রের সামনে এখন একটাই পথ খোলা, সাধারণ কফিন আর সাধারণ কবরের মতোই ওসমান হাদির শেষ ইচ্ছেটিও রাষ্ট্রকে পূরণ করতে হবে। কারণ ওসমান হাদি অসম্ভব কিছু চাননি। তিনি শুধু চেয়েছিলেন যদি তাকে হত্যা করা হয় তাহলে খুনিকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি আনা হোক। এই ইচ্ছাটি পূরণ করতে না পারলে অন্তর্বর্তী সরকার জনগণের কাঠগড়ায় অপরাধী হয়ে থাকবে। ওসমান হাদির তৃতীয় ইচ্ছা গুরুত্ব শুধু তার ব্যক্তিগত নয়, পুরো দেশের জন্য একটি নৈতিক আর্জি। তিনি শুধু নিজের মৃত্যু নিয়ে ভাবেননি, তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ন্যায় ও সত্য প্রতিষ্ঠার বার্তা দিয়ে গেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই ছিল স্বাধীনতা, স্বাধিকার আর দমন প্রতিরোধের। তাই যখন তিনি বলেছিলেন যদি আমাকে হত্যা করা হয়, খুনিকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি আনা হোক,
তখন সেটি ছিল একটি অসম্পূর্ণ বিপ্লবের চূড়ান্ত আহ্বান। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।